হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের সবাইকে স্বাগতম গাইডলাইন একাডেমিতে। এবং আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জুনাইদুল ইসলাম প্রতীক। তো গত ক্লাসে আমরা আধানের সাথে পরিচিত হয়েছিলাম এবং আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব কোনো একটা অচার্জিত বস্তুকে কিভাবে চার্জিত করা যায়। আমি আমার ক্লাসের টপিকের নাম লিখেও রেখেছি, অচার্জিত বস্তুকে চার্জিত করার উপায় এবং বইয়ের ঘটনাগুলোর ব্যাখ্যা। অর্থাৎ তুমি যদি লক্ষ্য করো তোমার বইয়ের 10ম অধ্যায়ে কিছু ঘটনা আছে, এই যে কিছু ঘটনা আছে, কিছু ঘটনা আছে, এই ঘটনাগুলোর ব্যাখ্যা বইয়ের আলোকে আজকের ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো কোনো একটা অচার্জিত বস্তুকে চার্জিত করার উপায় তোমাদের বইয়ের আলোকে মোটামুটি 3 ধরনের। সেটা হচ্ছে স্পর্শের মাধ্যমে, অর্থাৎ সরাসরি স্পর্শের মাধ্যমে, একটা স্পর্শ না করিয়ে, আরেকটা হচ্ছে ঘর্ষণের মাধ্যমে। এখন জিনিসগুলো কিভাবে কাজ করে চলো দেখি। এই সরাসরি স্পর্শের মাধ্যমে জিনিসটা বোঝার জন্য আমাদের 2টা চিত্র আঁকাইতে হবে। চলো দেখি। মনে করো প্রথম চিত্র হচ্ছে এ, যেটা অচার্জিত বস্তু, যেটাতে কোনো চার্জ নাই। অর্থাৎ এখানটার মধ্যে জয়টা প্রোটন আছে, তয়টা ইলেকট্রন আছে, জয়টা পজিটিভ চার্জ আছে, তয়টা নেগেটিভ চার্জ আছে। এবং আরেকটা বস্তু কল্পনা করলাম যেটা হচ্ছে বি নামক বস্তু, যেটা হচ্ছে বি নামক বস্তু, এবং এটা নেগেটিভ চার্জে চার্জিত, নেগেটিভ চার্জে চার্জিত। এখন আমরা যদি এই 2টা বস্তুকে কোনো একটা পরিবাহী তার দ্বারা সংযোগ করে দিই, মনে করো এটা একটা পরিবাহী তার দ্বারা সংযোগ করে দিলাম, তখন এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই বি আধান মানে বি বস্তু থেকে নেগেটিভ চার্জগুলো এ বস্তুর দিকে প্রবাহিত হওয়া শুরু করবে। অর্থাৎ এই যে এই আধানটার কথা চিন্তা করো, এই আধানটা প্রবাহিত হয়ে এই যে এইখানটা এসে উপস্থিত হবে, আমি এই কার্ড দিয়ে বি বস্তুর আধানটা এ বস্তুতে এসে জমা হবে। সেম ভাবে এই আধানটার কথা যদি চিন্তা করো, এইটা প্রবাহিত হয়ে এইখানটাতে আসবে, এটা প্রবাহিত হয়ে এইখানটাতে আসবে এই তারগুলোর তারের মাধ্যমে। বুঝতে পারছো? এখন দেখো, প্রথমে আমার বস্তুটা ছিল চার্জ নিরপেক্ষ, কিন্তু একটা চার্জিত বস্তুর সাথে সংযোগ করার ফলে দেখো এ বস্তুতে ঋণাত্মক চার্জ এসে জমা হয়েছে। অর্থাৎ কি, এই বস্তুটা চার্জিত হয়ে গেছে না? আলটিমেটলি এখন এর চার্জ কি নেগেটিভ না? তুমি কি ধরতে পারতেছো আমরা একটা চার্জিত বস্তুর দ্বারা একটা অচার্জিত বস্তুকে চার্জিত করে ফেললাম? এখন এই ঘটনাটা কতক্ষণ ঘটতে থাকবে? অর্থাৎ এখান থেকে কি সবগুলো ইলেকট্রন এখানে চলে আসবে, এটা পরবর্তীতে যে ফাঁকা হয়ে যাবে, এমনটা কি? না, এমনটা না। এই যে ইলেকট্রনের প্রবাহ ঠিক ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না 2টা বস্তুতে চার্জের পরিমাণ সমান হয়ে যাচ্ছে। কিরকম দেখো, এই যে এখানকার যে 3টা ইলেকট্রন ছিল, আমি আকার সুবিধার্থে এখানে 6টা ইলেকট্রন নিয়েছিলাম। এখন এই 6টা ঋণাত্মক চার্জ নিয়েছিলাম, এই চার্জগুলো প্রবাহিত হয়ে এইটার মধ্যে এসে উপস্থিত হলো। এখন দেখো তো, বি বস্তুতে 3টা ঋণাত্মক আধান, এ বস্তুতে 3টা ঋণাত্মক আধান। তার মানে কি, প্রবাহিত হয়ে 2টার আধান সমান হয়ে গেছে না? এই যে এইটাই হচ্ছে সরাসরি স্পর্শের মাধ্যমে। স্পর্শ করালে বেশি আধান থেকে কম আধানের দিকে আধান প্রবাহিত হবে, এবং ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে যতক্ষণ না 2টা বস্তুর আধানের পরিমাণ সমান হয়ে যায়। বুঝতে পারছো? আসো এখন দেখি স্পর্শ না করিয়ে। স্পর্শ না করার বিষয়টাও বোঝার জন্য আমাদের 2টা চিত্র আঁকাইতে হবে। চলো দেখা যাক। মনে করো আমরা একটা বস্তু নিলাম এক্স, এবং আরেকটা বস্তু নিলাম ওয়াই, একটা বস্তু নিলাম ওয়াই। এখন ওয়াই নামক বস্তুটার চার্জ নিরপেক্ষ, অর্থাৎ জয়টা পজিটিভ চার্জ, তয়টা নেগেটিভ চার্জ, জয়টা পজিটিভ চার্জ, তয়টা নেগেটিভ চার্জ। এবং এক্স নামক যে বস্তুটা, এটা অলরেডি পজিটিভ চার্জে চার্জিত, অর্থাৎ এইখানটায় পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জে চার্জিত। এখন তুমি যখন এক্স নামক বস্তুটা ওয়াই নামক বস্তুর কাছাকাছি নিয়ে যাবা, তখন এই পজিটিভ চার্জগুলো ওয়াই বস্তুর নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, এবং তখন এই চিত্রটার ভিতরে চার্জের বিন্যাসটা অনেকটা এইরকম হয়ে যাবে। অর্থাৎ এই পজিটিভ চার্জের আকর্ষণের ফলে ওয়াই বস্তুর
ওয়াই বস্তুর নেগেটিভ চার্জগুলো এই যে এই পজিটিভ চার্জের কাছাকাছি এসে জমা হবে, পজিটিভ চার্জের কাছাকাছি এসে জমা হবে এবং পজিটিভ চার্জের বিকর্ষণের ফলে ওয়াই বস্তুর পজিটিভ চার্জগুলো এই যে একটু দূরে যেয়ে জমা হবে, বিকর্ষণের ফলে দূরে যেয়ে জমা হবে। বুঝতে পারছো? এই যে পজিটিভ চার্জের আকর্ষণের ফলে ওয়াই বস্তুর নেগেটিভ চার্জগুলো পজিটিভ চার্জের কাছাকাছি অবস্থান করবে এবং ওয়াই বস্তুর বিকর্ষণের ফলে পজিটিভ চার্জগুলো দূরে গিয়ে অবস্থান করবে। বুঝছো? এখনো কি আমাদের এটা কোনো চার্জিত হয়েছে? এখানে জয়টা পজিটিভ চার্জ, তয়টা নেগেটিভ চার্জই আছে, জাস্ট চার্জগুলো একটু বিন্যস্ত হয়েছে অন্যভাবে। এখন এটাকে চার্জিত করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা, এই ওয়াই নামক বস্তুটাকে যদি আমরা মাটির সাথে সংযোগ করে দেই, মাটির সাথে সংযোগ বোঝাইতে এই চিহ্নটা ইউজ করা হয়। তো যাই হোক, এইটাকে যদি আমরা মাটির সাথে সংযোগ করে দিই, এটা মনে করো আমাদের মাটি, মাটি মাটি মাটির সাথে সংযোগ করে দিই, তখন মাটি থেকে আচ্ছা বলি, যখন মাটির সাথে সংযোগ করা হবে, মাটিটা কিন্তু চার্জের আধার, অর্থাৎ মাটির মধ্যে প্রচুর পজিটিভ চার্জ আছে, মাটির মধ্যে প্রচুর নেগেটিভ চার্জ জমা হয়ে আছে। তখন মাটি কি করবে? এখান থেকে নেগেটিভ চার্জগুলোকে এই যে এখানটায় প্রবাহিত করবে। মাটিতে নেগেটিভ চার্জ বেশি এবং বস্তুতে চার্জ কম, তাই বেশি আধান থেকে কম আধানের দিকে চার্জগুলো প্রবাহিত হবে। তখন এই নেগেটিভ চার্জগুলো যে এই যে ওয়াই নামক বস্তুতে জমা হবে এবং এই নেগেটিভ চার্জগুলোর প্রভাবে এই পজিটিভ চার্জগুলো একসময় হারায় যাবে, অর্থাৎ পজিটিভ চার্জ শূন্য হয়ে পড়বে এবং আলটিমেটলি পুরা বস্তুটাই নেগেটিভ চার্জে জমা হবে। তাহলে তুমি কি বিষয়টা দেখতে পারছো? আমাদের একটা বস্তু ছিল চার্জিত বস্তু ছিল এবং একটা বস্তু ছিল চার্জ নিরপেক্ষ, এবং সংস্পর্শ না করেও আমরা একটা বস্তুকে চার্জিত করে ফেলতে পারছি। এখান থেকে বোঝার বিষয়টা হচ্ছে এই যে মাটির সাথে সংযোগ করে দেওয়া। মাটি হচ্ছে আধানের একটা ভান্ডার, মাটির মধ্যে পজিটিভ এবং নেগেটিভ উভয় ধরনের আধানই জমা আছে। এখন এখান থেকে নেগেটিভ চার্জগুলো যে এই যে ওয়াই এর পজিটিভ চার্জগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছে, কেননা মাটিতে অনেকগুলো আধান এবং ওয়াই নামক বস্তুতে কম আধান ছিল, তাই মাটির বেশি আধান থেকে কম আধানের দিকে চার্জ প্রবাহিত হয়েছে। বুঝতে পারছো? এমনও স্পর্শ না করিয়ে বস্তুকে চার্জিত করা যায়। বুঝছো? আসো এখন সামনের দিকে আসি। এখন আমরা যেটা দেব সেটা হচ্ছে ঘর্ষণের মাধ্যমে কিভাবে বস্তু চার্জিত হয়। এখন এই জিনিসটা বোঝার জন্য আমাদের দুইটা চিত্র দরকার। মনে করো এইটা একটা বস্তু যার নাম এ, এবং আরেকটা বস্তু হচ্ছে এইটা যার নাম হচ্ছে বি। এখন এ নামক বস্তুটাও চার্জ নিরপেক্ষ, বি নামক বস্তুটাও চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এ নামক বস্তুতে যতগুলা ইলেকট্রন ঠিক ততগুলাই প্রোটন আছে, বি নামক বস্তুতেও যতগুলা ইলেকট্রন ঠিক ততটাই প্রোটন আছে। এখন আমরা কি করলাম? দুইটাকে ঘষা দিলাম। তুমি তোমার হাত দুইটা এরকম করে ঘষো তো, দেখো তো এখানে একটা তাপ অনুভূত হয় না? তো গরম গরম লাগে না? এরকম পৃথিবীতে যে কোনো দুইটা বস্তুকে ঘষা দিলেই তাপ উৎপন্ন হবে। অর্থাৎ এই দুইটা বস্তুকে যদি ঘষা দিই, এই জায়গাটাতে তাপ উৎপন্ন হবে, এইখানটাতে তাপ উৎপন্ন হবে, এইখানটাতে তাপ পাওয়া যাবে। এখন কথা হচ্ছে এই তাপটা আবার করবে কি? তাপটা এই দুইটা বস্তুর পরমাণুগুলোর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে উত্তপ্ত করবে এবং একসময় ইলেকট্রনগুলা তাদের কক্ষপথ থেকে বের হয়ে আসবে এবং বের হয়ে আসার পরে এদের সারফেসের মধ্যে জমা হবে। মনে করো ইলেকট্রনগুলো এইখানে জমা হবে, তখন এই যে ইলেকট্রনগুলো জমা হয়ে গেল। এই তাপের ফলে বস্তুগুলোর সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো বের হয়ে মনে করে এরকম জমা হয়ে গেছে, এরকম জমা হয়ে যায়, ইলেকট্রনগুলো জমা হয়ে যায়। এখন কথা হচ্ছে ইলেকট্রন কোন দিকে ফ্লো করবে? আমরা দেখছিলাম না, কোনো বস্তুকে সংযোজিত করা হলে চার্জের ফ্লো ঘটে। এখানেও তো দুইটা বস্তু সংযোগ করাই আছে।
এখন ইলেকট্রনগুলো কোন দিকে ফ্লো করবে আর কে কোন চার্জে চার্জিত হবে, এই বিষয়টা নির্ভর করে দুইটা বস্তুর মধ্যে কার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রনের প্রতি আকর্ষণ, কেমিস্ট্রিতে পড়ছিলাম। এখন এ এবং বি বস্তুর মধ্যে যার ইলেকট্রন আসক্তি বেশি, সে এই সারফেসের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টান দেবে। এখন আমাদের বোঝার সুবিধার্থে আমরা ধরে নেই ইলেকট্রন আসক্তি হচ্ছে, ধরে নেই ইলেকট্রন আসক্তি এর বেশি বি এর থেকে, এটা আমরা ধরে নিলাম। তখন কি ঘটবে? বি এর ইলেকট্রনগুলোও এর দিকে প্রবাহিত হবে, অর্থাৎ এই যে এদের ইলেকট্রনগুলো এইখানে প্রবাহিত আসবে, এই ইলেকট্রন প্রবাহিত হয়ে এখানে আসবে, এই ইলেকট্রন প্রবাহিত হয়ে এইখানটায় আসবে। তখন এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে। বুঝছো? তার মানে দুইটা বস্তু নিরপেক্ষ ছিল, জয়টা ইলেকট্রন তয়টা প্রোটন ছিল, এবং বি নামক বস্তু থেকে এবার ইলেকট্রনগুলো জাম্প করে এ নামক বস্তুতে আসলো। তাহলে আলটিমেটলি বি নামক বস্তুটা কি হবে বলতো? পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে না? তখন এটা আলটিমেটলি পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে, প্লাস পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে ইলেকট্রনগুলো যাওয়ার ফলে। এবং এ নামক যেটা বস্তু আছে সেটা আলটিমেটলি নেগেটিভ চার্জে চার্জিত হবে, নেগেটিভ চার্জে চার্জিত হবে। কেননা এখানে ইলেকট্রন এসে জমা হয়েছে, বাড়তি ইলেকট্রন আসছে। দেখছো, আমাদের দুইটা বস্তু ছিল চার্জ নিরপেক্ষ, এবং ঘর্ষণের মাধ্যমে ইলেকট্রনের আদান প্রদানের ফলে একটা বস্তু পজিটিভ চার্জ হয়ে গেছে। কোনটা পজিটিভ চার্জ হয়েছে? যেটা থেকে ইলেকট্রন বাহির হয়েছে, যেটা থেকে ইলেকট্রন বাহির হয়েছে সেটা হচ্ছে পজিটিভ চার্জ। এবং বাহির হওয়া ইলেকট্রনগুলো যেখানে সে জমা হয়েছে সেটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত। দেখতে পারছো? ঘর্ষণের মাধ্যমে এইভাবে বস্তু চার্জিত হয়ে যায়। এখন এই বিষয়টা, ঘর্ষণটা যদি আমরা বুঝে থাকি, আমাদের এই যে এই বইয়ের এই ঘটনাগুলো ব্যাখ্যা করা খুবই ইজি হবে। এই ঘটনাটা মানে ঘর্ষণ দিয়েই আমরা ওই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারবো। বুঝছো? আশা করি বুঝছো। তো আমাদের এই যে তিনটা উপায় আমরা মোটামুটি দেখলাম। এখন আমাদের এই যে অচার্জিত বস্তুকে চার্জিত করার উপায় মোটামুটি একটা ধারণা চলে আসছে। এখন আমাদের এই পার্টে যাওয়ার জন্য আমরা রেডি, অর্থাৎ বইয়ের ঘটনাগুলো আমরা এখন ব্যাখ্যা দিব। তো চলো শুরু করা যাক। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের বইয়ের ঘটনার মধ্যে 10.2 এর মধ্যে যেই কনসেপ্টটা আছে সেইটা। তোমাদের বইয়ের 10.2, অর্থাৎ আমি যদি তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে তোমাদের বইয়ের 10.2 এর এই যে ঘটনাটা, এই ঘটনাটার যদি একটু উপসংহার দেয়া যায়, উপসংহারটা হবে অনেকটা এরকম যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। যেটা আধান পড়ার সময় একটা পয়েন্টে যে আমি তোমাদের বলেছিলাম, এই জিনিসটা মনে রাখো, পরবর্তী সময়ে যে এটার ব্যাখ্যা পাবা তোমরা, ওই সেই সময় হচ্ছে এখন। এখন ওই জিনিসটার একটা প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দেয়া যাবে। তো ব্যাখ্যা বা এই ঘটনাটা বিস্তারিতভাবে বলার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা কাচদণ্ড দরকার, একটা রেশম কাপড় দরকার, আবার একটা প্লাস্টিকের দণ্ড দরকার, আর একটা দরকার ফ্ল্যানেল বা পশমি কাপড়। বুঝছো? আসো এখন দেখি আমরা কি করলাম। এই কাচদণ্ডটাকে এই রেশম কাপড় দিয়ে ঘষা দিলাম। মনে করো এই যে এটা হচ্ছে কাচদণ্ড, আর আমার হাতটা রেশমি কাপড়, আমি এটাকে কিভাবে ঘষা দিলাম, এই সেই ঘষা দেওয়াটা। এখন ঘষা দিলে কি হয়, অর্থাৎ ঘর্ষণের ফলে কি হয় আমরা দেখছিলাম না? ঘর্ষণ দিলে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হওয়ার ফলে উভয় বস্তুর ইলেকট্রনগুলো তাদের সারফেসের মধ্যে অবস্থান করে, এবং যেই বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি তার দিকে ইলেকট্রনের ফ্লো হয়। দেখছিলাম না আমাদের একটু আগেই? আচ্ছা, ঠিক। আসো এখন কাচদণ্ড এবং রেশম কাপড়ের মধ্যে রেশম কাপড়ের ইলেকট্রন আসক্তি বেশি, অর্থাৎ তুমি যখন এটার ঘষা দিবা তখন ইলেকট্রনের ফ্লোটা হবে কোন দিকে? কাচ থেকে রেশম কাপড়ের দিকে, এই যে এই দিকে ইলেকট্রনের গমনটা হবে। বুঝতে পারছো? তা যখন কাচ থেকে রেশম কাপড়ের মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে, রেশম কাপড়ের ইলেকট্রন সংখ্যা নিশ্চয়ই কাচের থেকে বেশি হবে। তার মানে রেশম কাপড়ের আধানটা কি হবে? বলতে পারি এই ঘটনার পরে রেশম কাপড়টা হবে নেগেটিভ চার্জযুক্ত, নেগেটিভ চার্জযুক্ত। এবং যেহেতু কাচদণ্ড থেকেই ইলেকট্রন রেশম কাপড়ে গেছে, তাহলে কাচদণ্ড হবে অবশ্যই
পজিটিভ চার্জ যুক্ত। বুঝতে পারছো? আচ্ছা, আসো এরপরে যখন আমরা প্লাস্টিক দণ্ড আর ফ্লানেলের এরকম ঘষা দেব, এখানটার ক্ষেত্রে কি হবে? এখানটার ইলেকট্রন আসক্তি প্লাস্টিকের বেশি, ফ্লানেলের থেকে ইলেকট্রন আসক্তি কাচদণ্ডের বেশি। তখন কি হবে? এই যে এদের মধ্যে ঘষা দিলে প্লাস্টিক থেকে ফ্লানেলের ইলেকট্রন আসক্তি বেশি, সরি প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে কি হবে? ফ্লানেল থেকে ইলেকট্রন আসবে প্লাস্টিকের দিকে, অর্থাৎ প্লাস্টিকের ভিতরে ইলেকট্রনের সংখ্যা বেশি পাওয়া যাবে। তার মানে প্লাস্টিকটা হবে আলটিমেটলি নেগেটিভ চার্জ যুক্ত। অপরদিকে যেহেতু ফ্লানেল থেকেই ইলেকট্রন আসছে প্লাস্টিকে, তার মানে ফ্লানেল হবে পজিটিভ চার্জ যুক্ত। বুঝতে পারছো? এখন এখন দুইটা দণ্ডকে যদি দুইটা সুতার সাহায্যে কাছাকাছি ঝুলাই দাও, তখন কি ঘটবে? আসো দেখি। মনে করো এই কাচ দণ্ডটাকে আমি একটা সুতা দিয়ে ঝুলাই দিলাম, এবং যার চার্জ পজিটিভ, এবং তার পাশেই নেগেটিভ চার্জ যুক্ত প্লাস্টিকের দণ্ডটা ঝুলাই দিলাম। যখন আমি দুইটা দণ্ডকে, বিপরীত চার্জধর্মী দুইটা দণ্ডকে পরস্পর কাছাকাছি ঝুলাই দিব, তখন আমি দেখব এই দুইটা বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করছে। আর এই বাস্তব এই জ্ঞান থেকেই এই কথাটা আসে, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তুমি যদি মনে করো দুইটা কাচদণ্ড, এবার মনে করো তুমি দুইটাই কাচদণ্ড পাশাপাশি ঝুলাই দিছো, কি দেখবা? কাচদণ্ড পজিটিভ চার্জ যুক্ত, দুইটা কাচদণ্ডই পজিটিভ চার্জ যুক্ত। তুমি তখন দেখবা দুইটা কাচদণ্ড যখন পাশাপাশি ঝুলাই দিছো, তখন দেখবা তাদের মাঝখানে বিকর্ষণ কাজ করবে, তারা কাছাকাছি থাকতে চাবে না। ঠিক এই ঘটনাটার জন্যই এই কথাটা আসছে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তুমি যদি এই দুইটা প্লাস্টিকের নেগেটিভ চার্জযুক্ত দণ্ডকেও যদি তুমি একসাথে রাখো, তখনও সেম ঘটনাটা ঘটবে, তারা পরস্পর থেকে বিকর্ষিত হবে। এইখান থেকেই এই ঘটনাটা আসছে। তো তোমাদের এই যে বইয়ের এই ঘটনাটার ব্যাখ্যা ছিল এতটুকু, অর্থাৎ 10.2-এর এই ঘটনাটাই ব্যাখ্যা করা হয়েছে। আমি তোমাদের কাছে একটু উপস্থাপন করলাম। তোমরা যখন বইটা পড়বা, তখন তোমাদের জন্য পড়াগুলো ইজি হবে, নতুন কোনো কিছু মনে হবে না। তো এখন আমরা আমাদের বইয়ের ঘটনা ব্যাখ্যা করার জন্য যেই পয়েন্টটা দেখব, সেটা হচ্ছে তোমাদের বইয়ের 10ম অধ্যায়ের 10.3 নম্বর পয়েন্টটা। 10.3 পয়েন্টের উপসংহার যদি বলা হয়, তখন ওখানটায় দেখা যায় চিরুনির মাধ্যমে কাগজকে আকর্ষণ করার ঘটনাটা ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ তুমি যদি তোমার বইটা খুলো, তোমার বইয়ের খুলো, এই যে এদিকটার মধ্যে 10.3 নাম্বার পয়েন্টটা আছে, এবং 10.3 পয়েন্টটার আন্ডারে মূলত ব্যাখ্যা করা হয়েছে এই যে চিরুনির ঘটনাটা, কিভাবে চিরুনির ঘটনাটা ফাংশন করে, কাজ করে। বুঝছো? তো আমরা এখন ওই জিনিসটা দেখার চেষ্টা করব। তো 10.3-এর চিরুনির ঘটনাটা বোঝার আগে আমাদের জানতে হবে তড়িৎ আবেশটা কি, আধানের আবেশটা কি। যদিও আমরা এই জিনিসটা অলরেডি দেখে আসছি, এখন আমরা ওই জিনিসটার নামকরণ করে, মানে তড়িৎ আবেশ বলে জিনিসটাকে দেখার চেষ্টা করব। আসো দেখি। তড়িৎ আবেশ বলতে বোঝায় অচার্জিত বস্তুকে চার্জিত করার প্রক্রিয়া। বুঝতে পারছো? তড়িৎ আবেশ মানে কোনো একটা চার্জিত বস্তুর মাধ্যমে কোনো একটা অচার্জিত বস্তুকে চার্জিত করার প্রক্রিয়া। আমরা আগেই দেখছিলাম, কিন্তু ওখানে কি দেখছিলাম? মনে করো দুইটা বস্তু, ওই যে মনে করো, কিন্তু আমরা শুরুতেই দেখছিলাম, মনে করো একটা বস্তু নিছিলাম এ, একটা বস্তু নিছিলাম বি। এখন এ বস্তুটার মাধ্যমে বি নামক নিউট্রাল বস্তুটা, অর্থাৎ জয়টা ইলেকট্রন তয়টা প্রোটনওয়ালা বস্তুটাকে আমি চার্জিত করব। আমি কি করছিলাম? এ নামক বস্তুটাকে বি নামক বস্তুর কাছাকাছি আনছিলাম। আনার ফলে কি হয়েছিল? এই যে তখন বি নামক বস্তুর চার্জের কনফিগারেশনটা, অর্থাৎ চার্জের বিন্যস্ত হওয়াটা এইরকম হয়েছিল। নেগেটিভ চার্জের ফলে বি নামক বস্তুটার চার্জগুলা এই যে নেগেটিভ চার্জের কাছাকাছি এসে বিন্যস্ত হয়েছে, এবং নেগেটিভ চার্জগুলো বিকর্ষণ করে একটু দূরে যা বিন্যস্ত হয়েছিল। যেখানেও সেম জিনিসটা। এরপরে আমরা কি করছিলাম? আমরা মাটির সাথে সংযোগ করে দিয়েছিলাম। আর মাটি কি? মাটি তো
আধানের ভান্ডার, সেখানে পজিটিভ আধানও আছে, নেগেটিভ আধানও আছে। যখন যেটা দরকার হয় মাটি তখন সেটা সাপ্লাই করে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এই নেগেটিভ আধানগুলাকে মাটির বিশাল পজিটিভ আধানগুলা নিজের দিকে আকর্ষণ করবে। অর্থাৎ এই আধানগুলা এই যে তারের মাধ্যমে, ভূসংযোগ তারের মাধ্যমে মাটিতেই আবার চলে আসবে, মাটিতেই আবার চলে আসবে, অর্থাৎ এগুলা আর থাকবে না। তখন আলটিমেটলি এই বি বস্তুটা কি চার্জে চার্জিত হলো বলো তো? পজিটিভ চার্জে চার্জিত হলো। তার মানে একটা চার্জিত বস্তুর সাহায্যে একটা অচার্জিত বা নিউট্রাল বস্তুকে আমরা চার্জিত বানাইলাম। এই যে চার্জিত বস্তু দিয়ে অচার্জিত বস্তুকে চার্জিত বানানোর প্রক্রিয়াটাই তড়িৎ আবেশ, যেটা তোমাদের চিরুনির ঘটনাটায় কাজে লাগবে। বুঝছো? আসো দেখা যাক কিভাবে কাজে লাগে, কিভাবে কাজে লাগে জিনিসটা। আমরা চিরুনির ঘটনায় কি করি, প্রথমে চিরুনিটাকে আমরা শীতকালে, মূলত এই ঘটনাটা শীতকালে বেশি হয়, বুঝছো? আচ্ছা যাই হোক, আমরা প্রথমে চিরুনিটাকে মাথার চুলের মধ্যে কিছুক্ষণ ঘষার পর কাগজের টুকরার সামনে যদি এভাবে আনা যায়, কাগজের টুকরাগুলো লাফ দিয়ে চিরুনির সাথে লেগে যায় এবং একটু পরে আবার কাগজের টুকরাগুলো মাটিতে পড়ে যায়। এখন এই ঘটনাটার বিজ্ঞানটা কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, আমরা ওইটা দেখব। আসো দেখা যায়। এই যে আমরা একটা চিরুনি কল্পনা করছি, চিরুনিটা যখন মাথার মধ্যে ঘষবো তখন মাথার চুল আর চিরুনির মধ্যে একটা মাথার চুল আর চিরুনির মধ্যে একটা ঘর্ষণ হবে না? ঘর্ষণ হবে তো। এখন এই ঘর্ষণ হলে মাথার চুল আর চিরুনির ইলেকট্রনগুলা তাদের সারফেসে এসে জমা হবে। এরপর ইলেকট্রনের প্রবাহ ঘটবে। কোন দিকে ঘটবে? চুলের দিকে ঘটবে না চিরুনির দিকে ঘটবে? মনে রাখবা, চুল আর চিরুনির মধ্যে চিরুনির ইলেকট্রন আসক্তি বেশি, ফলে চিরুনি চুলের ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করবে এবং আলটিমেটলি চিরুনি হয়ে যাবে নেগেটিভ চার্জে চার্জিত। চিরুনি হবে তখন নেগেটিভ চার্জে চার্জিত। বুঝতে পারছো? যখন আমরা চিরুনি চুলের মধ্যে ঘষবো, চিরুনি ওই ঘটনার কারণে নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। এরপর যখন আমরা কাগজের উপরে ধরবো, কাগজগুলোকে আকর্ষণ করবে। কিন্তু এইখানেই আসে মজার বিষয়টা। তুমি যখন চিরুনিটা নেগেটিভ চার্জে চার্জিত হয়েছে আমি মানলাম, এখন কাগজকে যেহেতু আকর্ষণ করতেছি, কাগজকে তো নেগেটিভ চার্জের বিপরীতে পজিটিভ চার্জে চার্জিত হওয়া উচিত ছিল। বাট অ্যাকচুয়ালি কাগজ কি কোনো চার্জে চার্জিত? কাগজ তো নিরপেক্ষ। কাগজের মধ্যে জয়টা ইলেকট্রন আছে, তয়টা প্রোটন আছে, জয়টা ইলেকট্রন আছে, তয়টা প্রোটন আছে। তাহলে এখানে আকর্ষণটা ঘটে কিভাবে? ভিন্নধর্মী চার্জে পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানটা কিসের বলে হচ্ছে এই যে কাগজগুলা চিরুনির কাছাকাছি যে এমনি আকর্ষিত হয়? এইখানেই তোমাদের তড়িৎ আবেশের ব্যাপারটা আসে। দেখো, আমাদের প্রথমে চিরুনিটা নেগেটিভ চার্জে চার্জিত করলাম, এরপরে কাগজের কাছাকাছি আনলাম, এরপর কাগজটা কি হলো, চিরুনির কাছাকাছি আকর্ষিত হলো। কিভাবে আকর্ষিত হলো? ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এইটা। কিরকম ঘটনা? দেখো, আমাদের এই যে চিরুনিটা নেগেটিভ চার্জে চার্জিত এবং আমাদের কাগজগুলা নিউট্রাল, জয়টা পজিটিভ তয়টা নেগেটিভ। বাট ওই যে তড়িৎ আবেশের কারণে আমরা কি করলাম, একটা চার্জিত বস্তুর মাধ্যমে একটা অচার্জিত, কাগজ তো নিউট্রাল, অচার্জিত বস্তুকে যখন কাছাকাছি রাখলাম, তখন এই যে চিরুনির নেগেটিভ চার্জের জন্য কাগজের ভিতরে চার্জগুলা বিন্যস্ত হয়ে গেল কাগজের উপরের দিকে, অর্থাৎ যেই সারফেসটা যে চিরুনির সাথে লাগতেছে সেই দিকে পজিটিভ চার্জ চার্জিত হলো। এটা যদি তোমরা দেখতে না পারো আমি একটু বড় করে করি, একটা দিয়ে বুঝাই। মনে করো এইটা কাগজের টুকরাটা, এই যে চিরুনি নেগেটিভ চার্জের জন্য কাগজের পজিটিভ চার্জগুলা কাগজের উপরের সারফেসের দিকে, অর্থাৎ নেগেটিভ চার্জের কাছাকাছি অবস্থান করবে এবং বিকর্ষণের কারণে কাগজের নেগেটিভ চার্জগুলো দূরে অবস্থান করবে। বুঝছো? প্রত্যেকটা কাগজের ভিতরে এই মেকানিজমটা হবেই এবং এই যে পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জের কাছাকাছি হওয়ার জন্যই কাগজটা আকর্ষিত হয় কিছু সময়ের জন্য, 1-2 সেকেন্ড এরকম চিরুনির সাথে লেগে থাকে। বুঝতে পারছো? এরপরে যখন আসে তখন এই যে নেগেটিভ চার্জগুলো এই চিরুনির দাঁতের মাধ্যমে কাগজের দিকে ধাবিত হয়। আমরা দেখছিলাম না, বেশি চার্জ থেকে কম চার্জের দিকে ধাবিত হয়। চিরুনি তো বড়, কাগজ তো ছোট, কাগজের টুকরা তো ছোট, তার মানে চিরুনিতে বেশি আধান আছে, বেশি আধানটা কাগজের ভিতরে এসে প্রবেশ করে। এইখানটায় পজিটিভ আধান ছিল, অর্থাৎ এটা যদি বড় কাগজ একটা চিন্তা করি,
এখানে পজিটিভ আধানগুলো ছিল, বাট এখন কি হয়, চিরুনির থেকে নেগেটিভ আধান এসে এই পজিটিভ আধানগুলো নিউট্রাল হয়ে যায়, অর্থাৎ এগুলো ভ্যানিশ হয়ে যায়। বাকি থাকে কি, ওই যে বিকর্ষিত হওয়া ইলেকট্রনগুলা, এগুলা নিচের মধ্যে থাকে। তখন দেখা যায় চিরুনিও নেগেটিভ এবং আকর্ষিত হওয়ার পরের ঘটনায় কাগজটাও নেগেটিভ, এখানে আর পজিটিভ চার্জ নাই। তখন কি হয়, দুইটাই যেহেতু নেগেটিভ, ওই যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক তখনই দুইটা নেগেটিভ চার্জ যুক্ত হওয়ায়, অর্থাৎ মনে করো এইখানটায় চিরুনিও নেগেটিভ, কাগজগুলোও নেগেটিভ। এখন এই যে নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিকর্ষণ করার ফলে কাগজটা নিচে পড়ে যায়। বুঝতে পারছো? এই যে এইখানেই তড়িৎ আবেশ তোমার কাজ করলো চিরুনির ঘটনাটাতে। বুঝতে পারছো? ইজি, কিন্তু একদমই ইজি। আমি একদম হাতে কলমে ভাঙ্গায় তোমাদের বোঝাই দিলাম যে অ্যাকচুয়ালি ভিতরে মেকানিজমটা কেমনে হয়, তড়িৎ আবেশটা কিভাবে ক্রিয়া করে, কতক্ষণ ক্রিয়া করে। বুঝতে পারছো? ক্লিয়ার? আমি তাহলে ধরে নিলাম আমাদের এই যে চিরুনির মাধ্যমে কাগজের আকর্ষণের ব্যাপারটা ক্লিয়ার। অলরাইট, চলো এখন তাহলে সামনের দিকে আগানো যাক। এখন আমরা তোমাদের বইয়ের ঘটনা ব্যাখ্যার ওই 10.3 নামক পয়েন্টারই একটা অংশ, সেটা হচ্ছে এই যে এতটুক জায়গার, আশা করি দেখতে পারতেছো, এতটুক জায়গার কাহিনীটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এতটুক জায়গার কাহিনীর মধ্যে দুইটা ঘটনা আছে, একটা হচ্ছে বজ্রপাতের ঘটনা, আর একটা হচ্ছে কার্পেটে হামাগুড়ির ফলে শিশুদের চুলগুলো খাড়া হয়ে যাওয়ার ঘটনা। বুঝছো? এই দুইটা ঘটনার কাহিনী অলরেডি আমরা জানি, জাস্ট একটু তোমাদের কাছে মানে একটু বলে দিই আর কি। আসো দেখা যায় বজ্রপাতের ঘটনায় কি হয়, দুইটা মেঘ পরস্পরের সাথে সংঘর্ষ ঘটে, দুইটা মেঘ পরস্পরের সাথে ঘর্ষণ ঘটে। ঘর্ষণের ফলে আমরা কি হয় আমরা জানি না, ঘর্ষণের ফলে ইলেকট্রনগুলো সারফেসে এসে জমা হয়। এখন দুইটাই তো মেঘ, এখন এখানে আর ইলেকট্রনের প্রবাহ কি হবে বলো? দুইটাই মেঘ, দুইটার ইলেকট্রন আসক্তি সেম, তার মানে এখানটায় ইলেকট্রন প্রবাহের কোনো ঘটনা ঘটে না। কি ঘটে? তখন আকাশে তো মেঘগুলো বিশাল বড়, অর্থাৎ আকাশে বিশাল পরিমাণ আধান জমা হয়, রাইট? ওখানে একটা বিশাল পরিমাণ আধানের শক্তি জমা থাকে। এবং মাটি আবার কি, মাটি হচ্ছে সকল চার্জের আধান। আকাশের উপরে নেগেটিভ চার্জ জমা হয়ে আছে। এখন মাটি বিশাল চার্জের আধান, অর্থাৎ যখন যেটা প্রয়োজন তখন সেটা নেয়। তখন মাটির চার্জগুলা নেগেটিভ চার্জের বিপরীত পজিটিভ আধানের দিকে বেশি ঝোঁকে, অর্থাৎ মাটির দিকে পজিটিভ আধানের শক্তিটা বেশি থাকে। তখন কি হয়, ওই যে নেগেটিভ আধান এবং মাটির পজিটিভ আধানের মধ্যে একটা আকর্ষণ ঘটে। এখন এই আকর্ষণের ফলে মেঘ যে মাটির কাছে আসে এমনটা তো হয় না, এই আকর্ষণটা ঘটে এই যে বজ্রপাতের মাধ্যমে। তখন দেখা যায় এই যে বজ্রপাতগুলো হয়, আকাশের মেঘের নেগেটিভ চার্জ, মাটির পজিটিভ চার্জ, এই দুইটার আকর্ষণের ফলে তখন এই যে বজ্রপাতগুলা তৈরি হয়। এবং তখন আমরা দেখতে পারি যে আকাশ থেকে বজ্রপাত হইতেছে, বিশাল আওয়াজ হইতেছে। ঠিক আছে? এই বজ্রপাতে কিন্তু অনেক সময় মানুষ মারাও যায়। তার ঘটনাটা এরকম, মানে উপরে নেগেটিভ চার্জের একটা বিশাল সমাহার, মাটির নিচে পজিটিভ চার্জের বিশাল সমাহার। তখন এই যে তখন এই যে আকর্ষণের ফলে বজ্রপাত তৈরি হয়। অর্থাৎ এর মেইন ঘটনাটা ঘটে এই যে মেঘে ঘর্ষণের ফলে, ঘটনার সূত্রপাত ঘটে মেঘে ঘর্ষণের ফলে। বুঝতে পারছো? এই ছিল বজ্রপাতের ঘটনা। আর কার্পেটে হামাগুড়ির ফলে চুল খারাপ হওয়ার ঘটনা আরো ইজি। কি হয়, তুমি যখন এই যে এটা মনে করো একটা শিশু, ধরে নাও এটা একটা শিশু, আমার আর্টের হাত খুবই বাজে। যাই হোক, এটা একটা শিশু, এটা এখন কি করতেছে, এই যে কার্পেটের মধ্য দিয়ে হামাগুড়ি দিচ্ছে। কার্পেট আর শিশুর মধ্যে একটা ঘর্ষণ হবে না? ঘর্ষণের ফলে শিশুর দেহের ইলেকট্রন আর কার্পেটের ইলেকট্রন তাদের সারফেসের মধ্যে চলে আসবে। এখন শিশু আর কার্পেটের মধ্যে, মনে রাখবা, কার্পেটের ইলেকট্রন আসক্তি বেশি, অর্থাৎ এই শিশুর ইলেকট্রনগুলো এই যে কার্পেটের ইলেকট্রনের দিকে ধাবিত হবে এবং আলটিমেটলি শিশু পজিটিভ আধানে চার্জিত হয়ে যাবে। তাহলে শিশুর দেহে সবসময় পজিটিভ আধান থাকবে এবং চুলের মধ্যেও পজিটিভ আধান প্রবাহিত চলে আসবে। এখন চুল কি আর একটা? চুল তো অনেকগুলা। তখন কি হয়, এই পজিটিভ আধানকে বিকর্ষণ করে এবং বিকর্ষণের ফলেই চুলগুলা খারাপ হয়ে যায়। বুঝতে পারছো? এখানেও মূল ঘটনা ওই ঘর্ষণ থেকেই শুরু হয়েছে। আমি বলছিলাম ঘর্ষণ পড়াশোনা, ঘর্ষণটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
আচ্ছা, দেখছো তাহলে ঘর্ষণের ফলেই শিশুর দেহ পজিটিভ আধানে চার্জিত হয়েছে এবং পজিটিভ আধানকে বিকর্ষণ করে চুলগুলা একটা সময় খাড়া হয়ে যায়। বুঝতে পারছো? বইয়ের ঘটনাগুলা ব্যাখ্যাগুলা বুঝতে পারতেছো? যদিও এগুলা তোমরা বই পড়লে বুঝতে পারতা, কিন্তু তারপরে আমি চেষ্টা করতেছি আমার মতো করে তোমাদেরকে একটু হেল্প করে দেওয়ার। ঠিক আছে, চলো এখন সামনের দিকে আগানো যাক।